তো এর আগে যেগুলো আমরা এস এবং পি ব্লক এলিমেন্টসে তোমাদের পড়েছিলাম, যে এস ব্লকের মধ্যে গ্রুপ 1 গ্রুপ 2 বা পি ব্লকে একদম 13 টু আপ টু 17 অবধি। তো আজকে যে একটা বিশেষ গ্রুপ আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে গ্রুপ 18। গ্রুপ 18 বলতে নোবেল গ্যাসগুলোকে বোঝায়। যে নোবেল গ্যাসগুলো বলতে আমরা কি বুঝি না, যে নোবেল গ্যাসগুলো বলতে আমরা বুঝি তোমার ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং র্যাডন। এদের অ্যাটমিক নাম্বার কিরকম? 2, এটা 10, এটা 18, এটা 36, 54 এবং 86। এই যে নোবেল গ্যাসগুলো 1960 সালের আগে অব্দি এগুলোকে বলা হতো ইনার্ট গ্যাস, কিন্তু আফটার 1960 এই গ্যাসগুলোকে বলা হচ্ছে নোবেল গ্যাসেস। এদের কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। এই গ্রুপটাকে গ্রুপ 18 বলা হবে, 18 বলা হবে, বা এটাকে গ্রুপ 0 বলেও সূচিত করা হয়। 0 গ্রুপ কেন বলা হয় সে সম্বন্ধে কি তোমাদের কোনো আইডিয়া আছে? কারণ এদের এক্সেসিভ ইনার্টনেসের জন্য। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন আমরা ইনার্ট অ্যাটমসফিয়ারে করি, তার জন্য আমরা অনেক সময় আর্গনের অ্যাটমসফিয়ার ইউজ করতে পারি, এরকম ব্যাপার আর কি। তো প্রত্যেকে যে আউটার কোয়ান্টাম শেল কম্পোজিশন সেটা এক হবে, নয় NS2 আর নইলে হবে NS2 NP6, এদের আউটার কোয়ান্টাম শেল কম্পোজিশন। NS2 মানে হিলিয়ামের ক্ষেত্রে আমরা সেটা কি জানি না, সেটা হচ্ছে 1s2, ক্লোজড 1s2 কনফিগারেশন। বাকিগুলোর ক্ষেত্রে যাই হোক না কেন সব আউটার কোয়ান্টাম সেল কম্পোজিশন হবে NS2 NP6। এবারে NS2 NP6 মানে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন হলো? 8টা ইলেকট্রন হলো। তাহলে আমরা কি ভাববো না একে গ্রুপ 8-এ প্লেস করতে হবে। কিন্তু মুশকিল হলো মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল উদ্ভাবন করেছিলেন তখন কিন্তু এই নোবেল গ্যাসগুলো আবিষ্কৃত হয় নাই, এদের ডিসকভারি হয় নাই। তার ফলে গ্রুপ 8 যেটা সেটা উনি নির্দিষ্ট করেছিলেন কাদের জন্য না, ট্রানজিশন মেটাল ট্রায়াডস। সেই ট্রানজিশন মেটাল ট্রায়াডস কারা? আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, কোবাল, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। এই যে 9টা এলিমেন্টস এদেরকে একত্রিতভাবে গ্রুপ 8-এ রেখেছিলেন। কিন্তু পরবর্তীকালে নোবেল গ্যাস আবিষ্কার হলো এবং তাদের ভ্যালেন্স শেল কম্পোজিশন 8 দেখে তো আর তো উপায় ছিল না যে গ্রুপ 8-এ তাদের স্থান দেওয়ার, তখন IUPAC রেকমেন্ডেশন অনুযায়ী এদেরকে প্লেস করা হয় গ্রুপ 18-এ। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ডাউন দা গ্রুপ যখন নামবো এদের আয়োনাইজেশন পোটেনশিয়াল যে ভ্যালুটা, এই আয়োনাইজেশন পোটেনশিয়াল ভ্যালুটা একটা পিরিয়ডের ক্ষেত্রে যেটা হচ্ছে নোবেল এলিমেন্ট, নোবেল গ্যাস, তার আয়োনাইজেশন পোটেনশিয়াল সর্বাধিক। ফলে ইচ পিরিয়ডে যে নোবেল গ্যাস এলিমেন্টটা তার কিন্তু আয়োনাইজেশন পোটেনশিয়ালটা হচ্ছে সর্বাধিক, ম্যাক্সিমাম। কারণ স্বাভাবিক যে এদের কনফিগারেশনটা ক্লোজ কনফিগারেশন, 9NS2, 9NS2 NP6 দুটোই হচ্ছে ফুল ফিল্ড কনফিগারেশন। সেখান থেকে ইলেকট্রন স্ন্যাচ করা এনার্জি অ্যাপ্লাই করে এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল। কিন্তু একটা জিনিস দেখা যায় যে আমরা যখন ডাউন দা গ্রুপ নামবো, ডাউন দা গ্রুপ নামার সঙ্গে সঙ্গে কি হয়, অ্যাটমিক সাইজ বাড়বে। অ্যাটমিক সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে যেটা ঘটবে সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল ভ্যালুটা কমে কমে আসবে। সুতরাং আমরা যদি কিছু রিঅ্যাক্টিভিটি এক্সপেক্ট করতে পারি, দ্যাট রিঅ্যাক্টিভিটি উইল বি অ্যাসোসিয়েটেড উইথ ক্রিপ্টন অ্যান্ড জেনন। এবং আমরা জানি যে ক্রিপ্টন এবং জেননের নানা রকম ফ্লোরাইড, অক্সাইড, অক্সাইড ফ্লোরাইড এই জাতীয় কম্পাউন্ডগুলো কিন্তু পাওয়া যায়। আচ্ছা, তোমাদের কোনো ধারণা আছে যে এই নোবেল গ্যাস এলিমেন্টগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি কেমন হবে? নোবেল গ্যাস অ্যানায়ন কি হয়? হিলিয়াম মাইনাস, নিয়ন মাইনাস এগুলো কি হয়? হয় না। কেন হয় না? না হওয়ার কারণটা হচ্ছে যে একেই তো এটা ক্লোজ কনফিগারেশন, এরপর যদি একটা অ্যাডিশনাল ইলেকট্রন আমাকে বাইরে থেকে অ্যাড করতে হয় তাহলে একটা নতুন শেলের অ্যাডিশন দরকার। এই যে নতুন শেলের অ্যাডিশন, দ্যাট মিনস ইমপ্রবাবল ইন এনার্জি, এনার্জি কনসিডারেশনের দিক থেকে এটা ইমপ্রবাবল। যার ফলে এটা এনার্জেটিক্যালি ফেভারেবল না হওয়ার ফলে যে আমাকে একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড করতে হবে, তার জন্য একটা এক্সট্রা সেলের অ্যাডিশনটা দরকার হয়ে যায়। কিন্তু সেটা এখানে হবে না। না হওয়ার ফলে আমরা দেখা যায় যে ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ভেরি ইনসিগনিফিক্যান্ট ফর নোবেল গ্যাস এলিমেন্টস, ভেরি ইনসিগনিফিক্যান্ট, নগণ্য।
কাজে আয়োনাইজেশন পোটেনশিয়াল ভ্যালুটা খুব বেশি এবং তোমার ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা খুব নগণ্য, তাই তো? এবারে আমি একটা কথা জিজ্ঞাসা করি যে এই যে নোবেল গ্যাসগুলো, এই নোবেল গ্যাসগুলো সব হচ্ছে কিন্তু মোনাটমিক। এরা যে মোনাটমিক সেটা কেন? এখন ভ্যালেন্স বন্ড মডেল অনুযায়ী যদি কোনো একটা নোবেল গ্যাস মলিকুলকে, যদি নোবেল গ্যাস অ্যাটমটা এক্স হয় আর তাকে যদি আমি x2 করে লিখি, এটা কিন্তু গঠন হওয়াটা এক প্রকার অসম্ভব। কারণ একটা অ্যাটম তো ক্লোজড কনফিগারেশন, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? তা আনপেয়ার্ড ইলেকট্রন যদি না থাকে তাহলে একটা এইরকম টাইপের বন্ড তৈরি হবে কি করে? এটা কি সম্ভব হওয়া? ফলে ভ্যালেন্স বন্ড কনসিডারেশন থেকে দেখতে গেলে আমাকে বলতে হবে যে নোবেল গ্যাসের কখনোই আমার ডায়াটমিক মলিকুল পাওয়া সম্ভব নয়, মলিকুল মানে অবশ্যই ভাবে এটা মোনাটমিক হবে। আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি জানি যে স্পেসিফিক হিট at constant pressure Cp, specific heat at constant volume। তা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিট at constant pressure সেটার ভ্যালুটা কত গো? না 5/2 R। সিভিটা কত? 3/2 R বটে। আর কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এই যে গামা ভ্যালুটা, এই যে গামা ভ্যালুটা দ্যাট ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি ইকুয়াল টু 1.666। দেখা যায় যে এক্সপেরিমেন্টালি সমস্ত নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে এদের গামা ভ্যালুটা ভেরি ক্লোজ টু 1.666। অ্যাকচুয়ালি এর যে স্পেসিফিক হিট তার কোনো ইন্টারনাল কন্ট্রিবিউশন থাকবে না। কেন থাকবে না? কারণ কোনো অ্যাটমিসিটি তো এর তোমার 1। ইন্টারনাল কন্ট্রিবিউশন কখন হয়? অ্যাটমিসিটি যখন 2 হয় 3 হয় তখন কি হবে? ইন্টারনাল ভাইব্রেশন হবে। সুতরাং ভাইব্রেশনাল কন্ট্রিবিউশনটা যেহেতু মোনাটমিক বলে নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে থাকবে না। তার ফলে হয় কি? এদের সিপি এবং সিবি ভ্যালুর যে রেশিও ভেরি ক্লোজ টু 1.666। এবং যত দেখা যায় যে আমাদের মলিকুলের অ্যাটমিসিটি ডায়াটমিক হয়, ট্রায়াটমিক হয়, তত ভ্যালুগুলো 1.666 থেকে কমে 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 আসে। যেমন অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি যে গ্যাসগুলো আছে তাদের ক্ষেত্রে যদি তুমি গামা ভ্যালু দেখো, দেখবে যে সেটা 1.666 এর কম হবে। কারণ সেগুলো ডায়াটমিক মলিকুল, সেখানে ইন্টারনাল ভাইব্রেশনস হচ্ছে, ফলে ভাইব্রেশনাল কন্ট্রিবিউশনটা একটা সিগনিফিক্যান্ট পরিমাণে থাকছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবারে ব্যাপার হচ্ছে যে নোবেল গ্যাসের তো লিকুইফ্যাকশন সম্ভব। কারণ আমরা জানি যে যদি আমরা লিকুইড হিলিয়াম এবং লিকুইড যে তোমার লিকুইড হিলিয়াম এবং লিকুইড হিলিয়াম যেটা আর লিকুইড নাইট্রোজেন, এটা আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টাল কন্ডিশনে। এই লিকুইড হিলিয়াম এ দেখা যায় টেম্পারেচার প্রায় 4 ডিগ্রি কেলভিন। অর্থাৎ লিকুইড হিলিয়াম অ্যাটমসফিয়ারে 4K তে আমরা রিঅ্যাকশন করতে পারবো 4 ডিগ্রি কেলভিনে। তাহলে নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে এটা যেমন 77K এর মতো হয়, তো নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে লিকুইফ্যাকশন কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে উইক ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন। সেই ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশনটা এখানে কিরকম প্রকারের হয়? এখানে যে ভ্যান ডার ওয়ালস তোমার ইন্টারঅ্যাকশনটা হবে নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে, সেটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলস ইন্টারঅ্যাকশনস। এই ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলস ইন্টারঅ্যাকশন জিনিসটা কি? একটা মলিকিউলে ইলেকট্রন ডেনসিটি সবসময় কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় লোকালাইজ থাকে না। কখনো সেটা একদিকে থাকে তো আবার কিছুক্ষণ বাদ আরেক দিকে চলে গেল। যেই একদিক ছেড়ে আরেক দিকে চলে গেল, যে দিকটা ছাড়লো সেই দিকটা পজিটিভ হলো, আবার আরেক দিকটা নেগেটিভ হলো, আবার সেখান থেকে যখন জাম্প করে আরেকটা জায়গায় গেল সেখানে গিয়ে নেগেটিভ হলো, আর ওই জায়গাটায় পজিটিভ হলো। এইভাবে ইনস্ট্যান্টেনিয়াসলি এক একটা মলিকুলের প্লাস মাইনাস এন্ড তৈরি হয়ে যায়। ঠিক ডাইপোল মানে ক্ষেত্রে তোমার এটাকে কি বলা হয়? এটাকে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল বলা হয়। অর্থাৎ মোনাটমিক, দ্বিতীয় কোনো অ্যাটম নাই মলিকুলের মধ্যে, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলস হওয়ার ফলে একটা মলিকুলের প্লাস পোরশন আর একটা মলিকুলের মাইনাস পোরশন হলো। এবার সে তার পাশের প্লাস পোরশন মাইনাস পোরশন, মানে অ্যাজ ইফ যেন যদি এটা মলিকুলটা এরকম হয় প্লাস মাইনাস, তার পরেরটা যেন মাইনাস প্লাস, তার পরেরটা যেন প্লাস মাইনাস, এইভাবে একটা তোমার এটা প্লাস মাইনাস, এটা মাইনাস প্লাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এইভাবে একটা ইন্টারঅ্যাকশন হয়।
এই ইন্টারঅ্যাকশনসটাকে কি বলা হয়? ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলস ইন্টারঅ্যাকশন। মানে দ্যাট টাইপ অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স ইজ প্রেজেন্ট ইন কেস অফ নোবেল গ্যাসেস, যার ফলে এদের লিকুইফেকশন হওয়া সম্ভব। এবারে নোবেল গ্যাসগুলোর কম্পাউন্ড সম্বন্ধে বলতে গেলে একটা ব্রেক থ্রু ঘটেছিল 1962 সালে। 1962 সালে একটা ব্রেক থ্রু হয়েছিল। সেই ব্রেক থ্রুটা কে দিয়েছিলেন? সেই ব্রেক থ্রুটা দিয়েছিলেন নীল বার্টলেট। নীল বার্টলেট উনি PTF6 গ্যাসের, প্ল্যাটিনাম হেক্সাফ্লুরাইড গ্যাসের অক্সিডেশন প্রপার্টি স্টাডি করছিলেন এবং দেখা যায় যে অক্সিজেনের সঙ্গে PTF6 এর এইরকম একটা কম্পাউন্ড তৈরি হয়, O2 প্লাস PTF6 মাইনাস। এইটা একটা রেড, মানে একদম ডিপ রেড ভেপার, এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াতে এইরকম একটা ইয়েলো অরেঞ্জ টাইপের সলিড তৈরি হয়, যেটা হচ্ছে এই কম্পাউন্ডটা। কিন্তু দেখা গেল যে জেনন আর অক্সিজেন এদের আইপি ভ্যালুটাও কিন্তু খুব কাছাকাছি। মানে ওই 1170 আর 1165 কিলোজুল পার মোল, আর এটাও কিলোজুল পার মোল এরকম। বা ইলেকট্রন ভোল্টে জেননের যদি তোমার হয় এরকম টাইপের অনেকটা হয়, যাই হোক সেই ভ্যালুটা 12.6 একটা হয়, আর একটা 12.2 আর এটাও 12.16 ইলেকট্রন ভোল্টে এরকম ভ্যালু আসে, এরকম ভ্যালু একটা আসে। তখন যেহেতু অক্সিজেনের সঙ্গে PTF6 বিক্রিয়া করছে, ওনার নীল বার্টলেট দেখলে তাহলে জেননকে নিয়ে আমি ট্রাই করি। কাজে জেননের সঙ্গে যখন ডিপ রেড প্ল্যাটিনাম হেক্সাফ্লুরাইড গ্যাসের বিক্রিয়া হলো, সেখানে কিন্তু দেখা গেল যে এই রকম টাইপের একটা কম্পাউন্ড আবিষ্কার হলো। এবং এটা ছিল প্রথম কোন নোবেল গ্যাসের কম্পাউন্ড। তারপরে একটা রেভলিউশন হয়ে গেল, প্রচুর রিসার্চ পেপার বেরোলো দশকের পর দশক ধরে, এবং সেখানে দেখা গেল যে অনেক ধরনের কম্পাউন্ড ক্রিপ্টনের ক্ষেত্রে পাওয়া গেল, জেননের ক্ষেত্রে পাওয়া গেল, মেনলি জেননের ক্ষেত্রে। জেননের ক্ষেত্রে অক্সাইড ফ্লোরাইড, সিম্পল ফ্লোরাইড এই জাতীয় কম্পাউন্ড পাওয়া যায়, এবং ক্রিপ্টনের ক্ষেত্রেও কতগুলো আমরা কম্পাউন্ড পাই, সেগুলো ফ্লোরো কম্পাউন্ড। তা নীল বার্টলেটের এই আবিষ্কারটা ছিল এক প্রকার অত্যন্ত তোমার একটা রেভলিউশনারি ডিসকভারি ছিল। যদি দুই স্টেটে আমি জেননের কোন একটা কম্পাউন্ড বলি, তুমি কি বলবে? টু স্টেটে একটা জেননের কম্পাউন্ড বলি, তুমি কি বলবে? HCF2, মানে টু স্টেট, টু অক্সিডেশন স্টেট। এটা যদি অক্সিডেশন স্টেট হয় আর এটা যদি কম্পাউন্ড হয়, ঠিক আছে? তা ধরো টু স্টেটে HCF2, ফোর স্টেটে বলো HCOF2, HCF4, সিক্স স্টেটে HCF6, এটা HCO6 4 মাইনাস, তারপরে HCO3 হবে না, জেনন ট্রাইঅক্সাইড, তাই তো? আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দিই, আচ্ছা 8 স্টেটে হবে। আচ্ছা HCO6 4 মাইনাস, এখানে জেননের অক্সিডেশন স্টেট কত? 8। তাহলে 8 স্টেটে আর HCO4 হয়, তো HCO4 হয়, জেনন টেট্রাক্সাইড, জেননের অক্সিডেশন স্টেট কত? 8। তাহলে 2 4 6 8, তাহলে 8 স্টেটে কোন কম্পাউন্ডটা পাওয়া যাচ্ছে? HCO4 পাওয়া যাচ্ছে, আর এখানে 4 মাইনাসটা এইদিকে, আর 12 মানে প্লাস 12 8, আরেকটা হচ্ছে HCO6 4 মাইনাস। এটাকে বলা হয় পারজেনেট আয়ন। HCO6 4 মাইনাস যে আয়নটা, এটাকে বলা হয় পারজেনেট, পারজেনেট আয়ন। এবং এই পারজেনেট আয়নটা হচ্ছে এক্সট্রিমলি অক্সিডাইজিং,
পার্জেনেট আয়ন কি করবে জানো? পার্জেনেট আয়ন ম্যাঙ্গানিজ 2+ কে একটা স্টেপে তৈরি করে দেবে MnO4 মাইনাস। পার্জেনেট একটা স্টেপে ক্রোমিয়াম 3+ কে করে দেবে CrO4 2 মাইনাস। মানে এক্ষেত্রে ম্যাঙ্গানিজ, পারম্যাঙ্গানেট মানে ম্যাঙ্গানিজ অক্সিজেন স্টেট 7, ক্রোমেট মানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট 6। তাহলে এখানে হয়ে যাবে 5 ডিগ্রি অক্সিডেশন, এখানে হয়ে যাবে 3 ডিগ্রি অক্সিডেশন। অর্থাৎ সিঙ্গেল স্টেপেতে আমার এই ধরনের রিয়াকশন পার্জেনেট করতে পারে। কাজে পার্জেনেটের এই একটা বিউটি আছে। সুতরাং অনেক কম্পাউন্ড হয়। আর আমি যেটা তোমাদের প্রিভিয়াস সেমেস্টারে পড়িয়েছিলাম, যখন VSEPR থিওরি পড়িয়েছিলাম, সেখানে এই জাতীয় কম্পাউন্ডগুলোর VSEPR স্ট্রাকচারাল এলুসিডেশন সেটা তোমরা জানো। এখন আমি যদি বলি XeO4 এর কেমন স্ট্রাকচার, তোমরা বলতে পারবে, বলবে টেট্রাহেড্রাল। যদি বলি জেনন ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার কেমন, তোমরা বলবে যে সেটা হয় পিরামিডাল বা XeF2 লিনিয়ার স্ট্রাকচার। হ্যাঁ, এরকম ডিফারেন্ট টাইপের যে স্ট্রাকচারাল এলুসিডেশন বা ইউজিং ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি তোমরা সেটা বার করতে পারবে। সুতরাং নোবেল গ্যাস সম্বন্ধে আমার মোটামুটি যেটা বলার আমি একটু বললাম। এর সঙ্গে আমি একটা কথা বলবো, এদের ইউজেসটা একটু বলবে যে নোবেল গ্যাসের ইউজেসটা কি। যেমন তোমরা নিয়ন ডিসচার্জ ল্যাম্প বোঝো, যেটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে ইউজ করা হয়, লাল সুন্দর সুন্দর রং হয় না, কমলা লাল এসব রংগুলো। তো এই জাতীয় আমার নিয়ন ডিসচার্জ টিউব যেটা তৈরি হয় সেটা হয়। প্লাস তোমার এই আমরা নোবেল গ্যাস মানে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যে টাংস্টেন ফিলামেন্ট থাকে বাল্বের মধ্যে, ভেতরে কি থাকে? আর্গন গ্যাস। মানে টাংস্টেনটাকে অক্সিডাইজ করতে দেবে না, সেটার আয়ু বৃদ্ধির জন্য ভেতরে আমার একটা ইনার্ট অ্যাটমসফিয়ার থাকে, সেটা আর্গন গ্যাসের। সুতরাং একটা ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য আমার ইউজ করা হয় আর্গন গ্যাস বা এই জাতীয় নোবেল গ্যাসগুলোকে। তাছাড়া লো টেম্পারেচার কেমিস্ট্রিকে কি বলা হয়? ক্রায়োজেনিক্স বা ক্রায়োস্কোপি। ক্রায়োস্কোপি বলতে কি বোঝায়? ক্রায়োস্কোপি বলতে বোঝায় যে লো টেম্পারেচার কেমিস্ট্রি। লো টেম্পারেচার কেমিস্ট্রি মানে কোন রিয়াকশন হয়তো মাইনাসে করতে হবে, অত্যন্ত লো টেম্পারেচারে করতে হবে, তাকে আমরা বলবো ক্রায়োজেনিক্স। ক্রায়োজেনিক 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 কন্ডিশন। যদি আমি লিকুইড হিলিয়ামে রিয়াকশন করি, যদি লিকুইড হিলিয়ামে আমি রিয়াকশন করি, প্রায় 4K তে রিয়াকশন হবে। লিকুইড নাইট্রোজেনে যদি বিক্রিয়া করি, যদিও নাইট্রোজেনটা নোবেল গ্যাস নয়, নাইট্রোজেনটা যদিও ইনার্ট হয়, সে কিন্তু এই ফ্যামিলির সে নয়, নাইট্রোজেন 77K। এবং এই লো টেম্পারেচারের মজা কি জানো? তোমার হাতে যদি লিকুইড হিলিয়াম পড়ে যায় না, তাহলে ফ্রস্ট বাইট হয়ে যাবে। মানে ফোসকা যেমন গরমে পড়ে, ফোসকা ঠান্ডাতেও পড়ে। আমি যেমন নিজে লিকুইড নাইট্রোজেনে রিয়াকশন করতে গিয়েছিলাম আমার রিসার্চ লাইফে, আমার হাতে পড়ে গিয়েছিল লিকুইড নাইট্রোজেন। নিমেষের মধ্যে একটা ব্লিস্টারের মতো সাদা হয়ে গেল, কয়েকদিন থাকলো, তারপরে সেটা ভালো হয়ে গেল। সুতরাং খুব লো টেম্পারেচারে জিনিস, যেমন যারা পর্বতারোহী বা এটা গেলে ফ্রস্ট বাইট হয়, শুনেছো তো? সেমনি যেমন আমাদের গরমেতেও ফোসকা হয়, আবার খুব ঠান্ডাতেও কিন্তু সেরকম ফ্রস্ট বাইট টাইপের ফোসকা বা ব্লিস্টার তৈরি হয়। তো এই জাতীয়, যাই হোক, ক্রায়োজেনিক কন্ডিশনে রিয়াকশন করার জন্য কিন্তু ইউজ করা হয় তোমার লিকুইড হিলিয়ামকে। মোটামুটি এই ইউজেস গুলো জানবে, পড়বে। আর তার সঙ্গে বিভিন্ন যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলো VSEPR স্ট্রাকচার এলুসিডেশন এগুলো করবে। একটু প্রিপারেটরি মেথড গুলো দেখে নেবে যে কিভাবে XeOF4, এই যে একটা কম্পাউন্ড তোমার XCF6 বললাম। আচ্ছা, এই কম্পাউন্ডটা জানো তো? XeOF4 হয়তো 6 রেটে হবে। এইরকম কম্পাউন্ড গুলো VSEPR স্ট্রাকচার এলুসিডেশন করবে। এবং অবশ্যই ফিজিক্যাল প্রপার্টিজ গুলো, আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাঁ, এবং একদম যা পি ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রে হয়, এই প্রপার্টি গুলো কিন্তু ডাউন দ্য গ্রুপ সেইভাবে কিন্তু ভ্যারি করবে। যেমন আয়োনাইজেশন পোটেনশিয়াল ডাউন দ্য গ্রুপ কমবে, ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ কমবে, আয়নিক রেডি ডাউন দ্য গ্রুপ বাড়বে, অ্যাটমিক রেডি ডাউন দ্য গ্রুপ বাড়বে। এইভাবে এটা হয়। এই গ্রুপের আরো একটা জিনিস, একটা পোর্শন আছে, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের পড়াবো, সেটা হচ্ছে ক্ল্যাচরেট কম্পাউন্ড। এই ক্ল্যাচরেট কম্পাউন্ডটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, এটার সম্বন্ধে আমি সামান্য একটু ধারণা তোমাদের দিয়ে রাখি। ক্ল্যাচরেট কম্পাউন্ড একটা এমন কম্পাউন্ড যেন, একে বলা হয় হোস্ট গেস্ট কেমিস্ট্রি। একে বলা হয় কি না, একে বলা হয় হোস্ট গেস্ট কেমিস্ট্রি। মানে কোন একটা ইনঅর্গানিক এবং অর্গানিক কম্পাউন্ডের একটা ক্রিস্টাল ল্যাটিস থাকবে, তার মধ্যে নানা রকম ক্যাভিটি তৈরি হবে।
সেই ক্যাভিটির মধ্যে কোনো একটা সিঙ্গেল মলিকুল বা অ্যাটম ঢুকে বসে থাকবে। যে ঢুকে বসে থাকবে তাকে বলা হবে গেস্ট, আর যে সেই ক্যাভিটি বা অ্যাকোমোডেশন প্রোভাইড করছে তাকে বলা হয় হোস্ট। এই জাতীয় কম্পাউন্ডে একটা স্পেশাল গ্রুপ হয়, সেটা হচ্ছে ক্ল্যাথরেটস। ক্ল্যাথরেটস, ক্ল্যাথরেটস। এই ক্ল্যাথরেটস এর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কুইনল, যাকে বলা হয় 1,4-ডাইহাইড্রক্সিবেনজিন। 1,4-ডাইহাইড্রক্সিবেনজিন কুইনল, একে কি বলা হয়? কুইনল। এর তিনখানা ইউনিট, এই কুইনলের তিনখানা ইউনিট হাইড্রোজেন বন্ডিং করে অ্যাসেম্বল হবে, দিয়ে প্রোভাইড করবে একটা ক্যাভিটি। সেই ক্যাভিটির মধ্যে এবারে ঢুকে বসে থাকবে 9 আর্গন, 9 ক্রিপ্টন, 9 জেনন। আমি কিন্তু র্যাডন নিয়ে একটাও কথা বললাম না, কেন? র্যাডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ। র্যাডনের কেমিস্ট্রিটা আমাদের কাছে অতটা স্টাডি করাটা সম্ভব হয় না। র্যাডনও প্রপার্টি দেখাবে নোবেল গ্যাসের মতো, কিন্তু সেটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, আনস্টেবল, অবশ্যই আনস্টেবল, তার ডিসমিউটেশন হয়ে যাবে, আর্টিফিশিয়াল কনভার্সন হবে নানা রকম। তো যাই হোক, সরি আমি বললাম ডিসইন্টিগ্রেশন হবে, ডিসমিউটেশন নয়, সরি, ডিসইন্টিগ্রেশন হবে। তো আনস্টেবল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তো আমি এখানে এই কম্পাউন্ডটা কেন লিখলাম? এই কুইনল তার একটা অ্যাকুয়াস বা অ্যালকোহলিক সলিউশন আছে। এই কুইনলের একটা অ্যাকুয়াস বা অ্যালকোহলিক সলিউশন আছে, তাকে যদি আমি টেম্পারেচার কমিয়ে ক্রিস্টালাইজ করি একটা হাই প্রেসার অফ এই জাতীয় গ্যাসগুলো, মানে এই গ্যাসগুলোর একটা হাই প্রেসারের অ্যাটমসফিয়ার থাকবে, আর্গন, ক্রিপ্টন বা জেনন। এই অ্যাটমসফিয়ারের মধ্যে আমি যদি কুইনলকে ক্রিস্টালাইজ করি তার অ্যালকোহলিক বা অ্যাকুয়াস সলিউশন থেকে, দেখবো এই ধরনের ক্রিস্টাল তৈরি হবে। এই কম্পাউন্ড হচ্ছে ক্ল্যাথরেটের একটা অত্যন্ত প্রাথমিক এবং উৎকৃষ্ট উদাহরণ, কারণ তিনটে কুইনল মলিকুল হাইড্রোজেন বন্ডেড হবে, করে একটা ক্যাভিটি তৈরি করবে। সেই ক্যাভিটিটার ডায়ামিটার হবে প্রায় 400 পিকোমিটার। তার মধ্যে এবারে ঢুকে বসে থাকবে 9 আর্গন, 9 ক্রিপ্টন, 9 জেনন। এবং এই যে ট্র্যাপিংটা, দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ফিজিক্যাল ট্র্যাপিং, মানে এখানে কোনো কেমিক্যাল ইন্টারাকশন হবে না। আর্গন, ক্রিপ্টন, জেননের সঙ্গে এই স্ট্রাকচারটার কোনো কেমিক্যাল ইন্টারাকশন নেই, কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না, শুধু ফিজিক্যাল ট্র্যাপিং থাকবে। এবং এই ক্রিস্টালটাকে যদি আমরা হিট করি তাহলে দেখা যাবে ক্রিস্টাল স্ট্রাকচারটা ব্রেকডাউন হয়ে গেল, ব্রেকডাউন হয়ে গিয়ে আর্গন, ক্রিপ্টন, জেনন বেরিয়ে চলে গেল। বা এই স্ট্রাকচারটাকে যদি আমি একটা সুটেবল সলভেন্টে ডিসলভ করি, দেখবো কি হবে, স্ট্রাকচারটা ভেঙে যাবে আর এই গ্যাসের অ্যাটম গুলো বেরিয়ে চলে যাবে। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, কেন না কোনো কেমিক্যাল ইন্টারাকশন বিটুইন দ্য গেস্ট অ্যান্ড হোস্ট উইল অকার, নো ইন্টারাকশন। এখানে গেস্ট কে? এরা গেস্ট। আর হোস্টটাকে? এই তিনটে মিলে যে ইন্টারমলিকুলারলি হাইড্রোজেন বন্ডিং নেটওয়ার্ক তৈরি করেছে, দ্যাট উইল বি দ্য হোস্ট। এই কেমিস্ট্রিটাকে বলা হয় হোস্ট গেস্ট কেমিস্ট্রি। এর কিছু কিছু জিনিস আমি পরবর্তীকালে তোমাদের আরো পড়াবো। এবং মনে রাখবে, এখানে আর্গন, ক্রিপ্টন, জেনন লিখলাম, হিলিয়াম নিয়ন কেন লিখলাম না? কারণ হিলিয়াম নিয়ন স্মল সাইজ, এর ক্যাভিটির সঙ্গে ফিটিং হতে হবে। তো হিলিয়াম নিয়ন যদি ফিটিং না করে তাহলে কি করে সেটা স্টেবল হবে? সুতরাং এই ক্যাভিটির মধ্যে ফিটিংটা তথাকথিত যেগুলো বড় অ্যাটম, জেনন, ক্রিপ্টন ইত্যাদি, এরা ফিটিং করতে পারে, হিলিয়াম নিয়ন পারে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা বাকি জিনিস নিয়ে আলোচনা করব।